বসন্তকালে কোকিলের মধুর ডাক। এই বসন্তে একদিনের ভ্রমণের জন্যে কলকাতার কাছে হুগলি জেলায় অবস্থিত চন্দননগরকে ভ্রমণের তালিকায় রাখা যেতেই পারে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের বহু ঘটনার সাক্ষী হয়ে শতাব্দী প্রাচীন শহর চন্দননগর। গঙ্গার পাড় ধরে রয়েছে দর্শনীয় স্থান এবং কিছু প্রাচীন মন্দির। এই ভিডিওতে থাকবে চন্দননগরে 15টি দর্শনীয় স্থান এবং এর মধ্যে 2টি প্রাচীন মন্দির, যেটি ইউটিউব ভিডিওতে খুব একটা বেশি নেই। সেই 2টি প্রাচীন মন্দির এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা মাত্র, এবং এর সাথে থাকবে এখানে কিভাবে আসতে হবে, চন্দননগরের ইতিহাস সহ নানান তথ্য থাকবে এই ভিডিওতে। প্রাচীনকালে চন্দননগর ফরাসডাঙ্গা নামে পরিচিত ছিল। সাহিত্যের ইতিহাস প্রণেতা এবং ঐতিহাসিক গবেষক ডক্টর সুকুমার সেন মনে করেন যে একসময় এই জনপদে চণ্ডীর মন্দির ছিল, তাই এই অঞ্চলকে বলা হতো চণ্ডীর নগর। এই চণ্ডীর নগর নাম থেকেই নাকি চন্দননগর নামের উৎপত্তি ঘটেছে। আবার এই চন্দননগর নামটি খুব সম্ভবত এসেছিল এই হুগলি নদীর অর্ধাচন্দ্রাকৃত আকৃতির জন্য। তবে এই নিয়ে দ্বিমত রয়েছে। এক সময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। সেই সময় ফরাসিরা একে বলতো চাঁদের নগর। ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত চন্দননগর। কলকাতার মতো চন্দননগরও আছে স্ট্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। চন্দননগর কিভাবে আসতে হবে? ট্রেনে করে আসলে হাওড়া থেকে হাওড়া বর্ধমান অথবা হাওড়া ব্যান্ডের লোকাল আছে। এই ট্রেন ধরে মিনিট 40 সময় লাগে চন্দননগর স্টেশন পৌঁছাতে। সড়ক পথে আসতে হলে জিটি রোড অথবা দিল্লি রোড ধরে সহজেই চন্দননগর আসা যায়। জিটি রোড ধরে আসলে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, ভদ্রেশ্বরের উপর দিয়ে চন্দননগর আসা যায়, এবং এই লিবার্টি গেটটি পরে চন্দননগর প্রবেশ করার পথে। চন্দননগর আসলে কি কি দেখব? প্রথমেই দেখে নেব নন্দদোলার মন্দির। চন্দননগরের প্রাচীন মন্দিরের মধ্যে এই নন্দদোলার মন্দির অন্যতম। এই মন্দিরটি দোচালা। মন্দিরের এক পাশ থেকে দেখলে মন্দিরটি দোচালা কেন সেটি বোঝা যায়। চন্দননগর ছবিঘরের মোড়ের কাছে পশ্চিম দিকে অবস্থিত এই মন্দিরটি। 1739 সালে ইন্দ্রনারায়ণ চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির। এই মন্দিরে 5টি খিলান রয়েছে। এর মধ্যে দুই পাশে 2টি ভরাট করা রয়েছে এবং মাঝের 3টি উন্মুক্ত রয়েছে। মন্দিরের দেওয়ালেতে কিছু টেরাকোটার ছোঁয়া পাওয়া যায়। এই মন্দিরে নন্দদোলার রূপে রয়েছেন শ্রীকৃষ্ণের মূর্তি। মন্দিরে প্রাচীন বিগ্রহটি নেই। প্রাচীন বিগ্রহটির ছবি মূল বিগ্রহের পাশেই রাখা রয়েছে। ইন্দ্রনারায়ণ চৌধুরী সেই সময় স্বনামধন্য বস্ত্র ব্যবসায়ী ছিলেন। শোনা যায় 1756 সালে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ হয়। তখন ক্লাইভ চন্দননগরের উপর আক্রমণ করেন। এর ফলে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাসভবন লুট হয় এবং ক্ষতিগ্রস্তও হয়। নন্দদোলার মন্দিরের ভেতরে একটি গুপ্ত কক্ষ আছে। কথিত আছে ইন্দ্রনারায়ণ চৌধুরীর সময় এখানে প্রচুর ধন সম্পত্তি ছিল। যুদ্ধের সময় সেটিও লুট হয়। সেই সময় এই মন্দিরের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। চন্দননগরের প্রাচীন মন্দিরের মধ্যে এই নীলকণ্ঠেশ্বরী মন্দির অন্যতম। এই মন্দিরটি 1913 সালের 10ই জুলাই স্থাপিত হয়। এই মন্দিরটি রবীন্দ্রনাথ রোড, গোন্দলপাড়া, চন্দননগরে অবস্থিত। মন্দিরটির চূড়াগুলি না থাকলে এটিকে মন্দিরের পরিবর্তে বাসভবন বলে মনে হতো। এই মন্দিরটি ভালো করে দেখলে বোঝা যায় যে মন্দিরের উপরের অংশ অর্থাৎ শীর্ষে থাকা রত্নগুলি মূল রং ধারণ করে রয়েছে এবং নিচের অংশটি হলুদ রঙের। গঙ্গার কাছে অবস্থিত এই মন্দিরটি দক্ষিণমুখী। এই মন্দিরটি একটি ঘেরা উঠানের মধ্যে রয়েছে এবং দুপাশে অনেক কক্ষ রয়েছে। মন্দিরের সিঁড়িগুলি লাল রঙের রয়েছে। এই সুন্দর সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। মন্দিরে বানেশ্বর নামে একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে সিংহাসনে রয়েছে স্বয়ং দেবী নীলকণ্ঠেশ্বরী। দেবী এখানে দাঁড়িয়ে রয়েছে। কোষ্ঠীপাথর দিয়ে নির্মিত অপূর্ব সুন্দর এই নীলকণ্ঠেশ্বরী মূর্তিটি। এইখানে প্রতিদিন পুজো করা হয় এবং কালী পুজো ছাড়াও মূল উৎসব প্রতি বছর জুলাই মাসে মন্দিরের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হয়। এরপর এই মন্দির দেখে আমরা চলে যাব চন্দননগর স্ট্যান্ডে। তবে এখানে হেঁটে দেখাই ভালো। এটা প্রায় 800 মিটারের রাস্তা।
শুরু হয়েছে রানীঘাট থেকে এবং শেষ হয়েছে পাতালঘর পর্যন্ত। এই সুন্দর বাঁধাই করা রাস্তায় রয়েছে অসংখ্য গাছ, বসার জায়গা এবং বাচ্চাদের খেলার পার্ক। এখানে বসে হুগলি নদী প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করা যেতে পারে। চন্দননগর স্ট্যান্ডে এসে দেখে নেব ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটি কত সময় অসময় সাক্ষী হয়ে আজও একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। 1880 সালে ফরাসি নির্মিত এই ক্লক টাওয়ার। এই চন্দননগর কলেজ হুগলি জেলার প্রাচীনতম কলেজগুলির মধ্যে একটি, যার গৌরবময় অতীত রয়েছে এবং এই কলেজের একাধিকবার নাম পরিবর্তনও হয়েছে। প্রাথমিকভাবে এটি ছিল সেন্ট মেরি ইনস্টিটিউট। 1901 সালে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল ডুপ্লেক্স কলেজ, জোসেফ ফ্রান্সিস ডুপ্লেক্স। এই কলেজকে ঘিরে গড়ে ওঠে বিপ্লবী কার্যক্রম। সেই সময় ভারতীয় স্বাধীনতা আন্দোলন। অধ্যাপক চারুচন্দ্র রায় ছিলেন বাঙালি বিপ্লবীদের পরামর্শদাতা। 1938 সালের জুন মাসে ফরাসি শিক্ষা দপ্তরের অধীনে এই কলেজকে আনা হয়েছিল। এরপর আবারও 1947 সালে চন্দননগর কলেজ নামে নামকরণ করা হয়। এটি হলো দুর্গাচরণ রক্ষিত ঘাট, চন্দননগর স্ট্যান্ডের সেই বিখ্যাত জোড়াঘাট। চন্দননগর বলতে সকলের মনে এই ঘাটটির ছবি ভেসে ওঠে। এর দুই পাশে দুইটি ঘাট থাকাতে এর নাম জোড়াঘাট। এই স্ট্যান্ডটি নির্মিত করা হয়েছিল দুর্গাচরণ রক্ষিতের স্মৃতিতে। স্ট্যান্ডের সবচেয়ে পরিচিত এবং সুদৃশ্য এই ঘাটটির নির্মাণ করেননি কোনো ফরাসি, নির্মিত করেছিল এক বাঙালি। দুর্গাচরণ রক্ষিত ছিলেন সেই সময় সুনামধন্য ব্যবসায়ী। শৈশবে পিতৃবিয়োগের কারণে প্রথাগত শিক্ষা না পেলেও গণিত, ফরাসি এবং ইংরাজিতে অসামান্য দক্ষ ছিলেন এবং পরে ব্যবসায় চূড়ান্ত সফলতা পেয়েছিলেন। দেশ বিদেশেও তার ব্যবসা ছড়িয়ে পড়ে। চন্দননগরের ইতিহাসে তিনি একজন কিংবদন্তি। প্রতিষ্ঠা করেন একটি ছেলেদের স্কুল প্রতিষ্ঠান, যেটি বর্তমানে দুর্গাচরণ রক্ষিত বিদ্যালয়। এবং তার মৃত্যুর পর ফরাসি সরকার 1896 সালে দুর্গাচরণকে সম্মানিত করেন। সেক্রেড হার্ট চার্চ স্থাপিত হয়েছিল 1691 সালে। এই চার্চটি দুর্গাচরণ রক্ষিত ঘাটের কাছে অবস্থিত। 1884 সালে 27শে জানুয়ারি কলকাতার আর্চ বিশপ পল গোয়েথালস কর্তৃক পবিত্র হার্ট চার্চের উদ্বোধন করা হয়। এই চার্চটি 1875 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1884 সালে এটি সম্পন্ন হয়। ইন্ডো ফ্রেঞ্চের স্থাপত্য শিল্পের একটি সুন্দর নিদর্শন এই চার্চ। চার্চের নকশা করেছিলেন ফরাসি আর্কিটেকচার জ্যাক ডুচার্টস। ফরাসি উপনিবেশের ঐতিহাসিক চন্দননগর শহরের অন্যতম একটি আকর্ষণ হল এই সেক্রেড হার্ট চার্চ। এটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক ঘোষিত একটি ঐতিহ্যবাহী স্থান। এই চার্চের মূল গেটের সামনেই রয়েছে প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি। গেটের ভিতরে প্রবেশ করে যিশুর আরও একটি মূর্তি আছে আশীর্বাদরত। এইখানে নির্মিত হয়েছে কৃত্রিম ছোট পাহাড় ও জলাশয়, যেখানে রঙিন মাছ রয়েছে। এখানে বর্ণিত হয়েছে মাতা মেরির কাহিনী। চার্চের ভিতরে একটি ছোট বাগানও রয়েছে। চার্চের ভিতরে কাঁচের সুন্দর কারুকার্য দেখে মনোমুগ্ধ হতে হয়। সেই সময় বিভিন্ন ব্যক্তির মূর্তি ও ছবি দেখলে মনে হতেই পারে সেই সময় ফরাসি উপনিবেশের শহরে পৌঁছে গেছি। বড়দিনে এই চার্চের সৌন্দর্য এক অন্য মাত্রা পায়। এটি হলো ইনস্টিটিউট ডি চন্দননগর, যা ডুপ্লেক্স প্যালেস নামে পরিচিত। বর্তমানে এটি একটি সংগ্রহশালা। পশ্চিমবঙ্গের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে একটি। প্রতি বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকে। অন্যান্য দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য 5 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য 20 টাকা। এই মিউজিয়ামের পরিবেশ মেনটেনেন্স এক কথায় অসাধারণ। 1961 সালে এই বাড়িটি পুরোপুরিভাবে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এখানে বিরল ফরাসি প্রাচীন জিনিসপত্রের সংগ্রহ রয়েছে, যেমন অ্যাংলো ফরাসি যুদ্ধে ব্যবহৃত কামান, ফরাসি গভর্নর জেনারেলের ব্যবহৃত জিনিসপত্র এবং 1800 শতকের কাঠের আসবাবপত্র।
বিভিন্ন চিঠি, মুদ্রা, চিত্রকলাও রয়েছে। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখতে দেখতে সকাল থেকে দুপুর হয়ে যেতে পারে। একটু জিরিয়ে নিতে বিশ্রামের প্রয়োজন হতে পারে। এই স্ট্যান্ড রোডে অনেক বসার জায়গা রয়েছে। এছাড়াও খিদে অনুভব হলে স্ট্যান্ড রোডে রয়েছে ভাসমান রেস্টুরেন্ট জলশ্রী। চন্দননগর রানীঘাটের কাছেই রয়েছে জলশ্রী রেস্টুরেন্টটি। এটি পশ্চিমবঙ্গ সরকারের গঙ্গাবক্ষের উপর ভাসমান রেস্টুরেন্ট। লঞ্চকে সুন্দরভাবে ডেকোরেট করে রিভার ক্রুজ রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। সুস্বাদু খাবারের সাথে অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। এছাড়াও এই অঞ্চলে অনেক খাবারের দোকান রয়েছে। স্ট্যান্ড ঘাটের ঠিক উল্টো দিকেই এখান থেকেও খাবার সেরে ফেলা যেতে পারে। চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজো আলোকসজ্জার জন্য জগৎ বিখ্যাত, ঠিক তেমনভাবে এখানকার মিষ্টান্ন খুব জনপ্রিয়। চাইলে সেই স্বাদ উপভোগ করা যেতেই পারে। স্ট্যান্ডের শেষ প্রান্তে এই বাড়িটি হলো পাতাল বাড়ি। এই বাড়ির বেশিরভাগটাই রাস্তার থেকে নিচের দিকে কিছুটা নদীতে নিমজ্জিত রয়েছে। একসময় গঙ্গা নদীর জোয়ারে এই পাতাল বাড়িটি নিচের তলাটি সম্পূর্ণ ডুবে যেত। এই বাড়িটির নিচের তলাটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা। ভারতের স্বাধীনতায় যথেষ্ট অবদান রয়েছে এই বাড়ির। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি খুব প্রিয় ছিল, তাই তার লেখায় অনেক উপন্যাসে এই পাতাল বাড়ির উল্লেখ পাওয়া যায়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়িতে এসে বেশ কয়েকবার থেকে গিয়েছিলেন, তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি ওনার আবহ মূর্তি নির্মাণ করা হয়েছে। সেন্ট জোসেফ কনভেন্টটি ঠিক পাতালবাড়ির পাশেই অবস্থিত। সেন্ট জোসেফ হলো একটি ইংরাজি মাধ্যম ক্যাথলিক প্রতিষ্ঠান। 1861 সালে কলকাতার আর্চ ডায়োসিসে অবস্থিত ক্লুনির সেন্ট জোসেফের বোনেদের নিবন্ধিত সোসাইটির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও এটি মূলত ক্যাথলিক শিক্ষার্থীদের জন্য তৈরি, স্কুলটির ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। ডুপ্লেক্স প্যালেসের বিপরীতেই রয়েছে এই বিবেকানন্দের মন্দিরটি। এই মন্দিরের ভেতরে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি রয়েছে এবং একটি উক্তি লেখা আছে, মা আমায় মানুষ করো। এবং তার পাশেই সিংহাসনে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দর ছবি। বিবেকানন্দ মন্দিরের পাশেই রয়েছে ভাষা শহীদ মিনার। এই রাস্তা দিয়ে ভাষা শহীদ স্মারক উদ্যানে প্রবেশ করতে হয়। এই স্ট্যান্ড রোড থেকে নিচুতে অবস্থান করছে। ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে এই সৌধটি নির্মিত হয়েছে। স্ট্যান্ড ঘাটের পাশেই রয়েছে এই রবীন্দ্র ভবনটি। এটি একটি প্রেক্ষাগৃহ। রবীন্দ্র ভবন প্রতিটি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য খ্যাতি অর্জন করেছে। 1987 সালে এইটি প্রতিষ্ঠিত হয়। এর ঠিক পাশেই রয়েছে চন্দননগর পুঁথিঘর। এটি পশ্চিমবঙ্গ সরকারের। চন্দননগর লাইব্রেরি আরও একটি নাম হলো নিত্যগোপাল স্মৃতি মন্দির। এটি বাগবাজার পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত। 1873 সালে যদুনাথ পালিত এই জায়গাটি প্রতিষ্ঠান করেন। এটি শুধু পুস্তাগার নয়, আগে ছিল থিয়েটার ঘর। পুরাতন আর্কিটেকচার ভীষণই মনোমুগ্ধকর। সে যুগে নির্মিত একটি প্রাচীন অডিটোরিয়াম আজও এখানে দেখা যায় এবং আজও এখানে সক্রিয়ভাবে অনুষ্ঠান হয়। পরবর্তীকালে 1920 সালে হরিহর শেঠের পিতা নিত্যগোপাল শেঠের স্মৃতির উদ্দেশ্যে এবং তারই দান করা ন্যূনাধিক 50,000 টাকার ব্যয় এক প্রাসাদ অট্টালিকা তৈরি করেন। সেই নিত্যগোপাল স্মৃতি মন্দিরেই চন্দননগর পুস্তাগার স্থাপন হয়। হরিহর শেঠ দীর্ঘ 15 বছর এই পুস্তাগারের সেক্রেটারি পদে থেকে প্রভূত উন্নতি সাধন করেন। প্রবর্তক শ্রী মন্দির, এটা গোস্বামী ঘাটের কাছে অবস্থিত। প্রবর্তক ছাত্রাবাস ঠিক পাশেই এই শ্রী মন্দির। মন্দিরটি এখন বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা গেল না। বাইরে থেকে যতটা দেখার চেষ্টা করছি, বহু প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রবর্তক ছাত্রাবাসের পাশে অবস্থিত। গোস্বামী ঘাটের পাশেই রয়েছে এই মন্দির। সুবিশাল মাঠের এক প্রান্তে প্রাচীন এই মন্দির
বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। চন্দননগর ভ্রমণে আসলে এই মন্দিরটি সেইভাবে দেখে হয়ে ওঠে না। অনেকেরই কাছে এটি এখনো অজানা রয়ে গেছে। ইউটিউবে এই প্রবর্তক শ্রীমন্দিরের ভিডিওটি বেশি নেই। এই মন্দিরটি আনুমানিক 1225 সালে প্রতিষ্ঠিত করেন দেবীচরণ সরকারের বংশধর বিশ্বনাথ সরকারের পত্নী গৌরমণি দেবী। একদিনের ভ্রমণে চন্দননগরে 15টি দর্শনীয় স্থান দেখে বাড়ির দিকে রওনা হলাম।